আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আজকে এক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা যারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছি, মনে হয় আবারও অন্ধকার যুগে ফিরে যাচ্ছি। এই সরকার শিক্ষাক্ষেত্রে ভয়ঙ্কর রকমের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদী শিক্ষার উপর এক ভয়াল থাবা বসতে যাচ্ছে। একবার চিন্তা করেন, অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক নেতা আসতে পারবে না, সেই বিষয়ে একটা নির্দেশনা ছিল। তারপরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দিয়েছিল, যাতে করে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেন অশিক্ষিত এবং মূর্খরা এসে প্রতিষ্ঠান প্রধানদের উপর ছড়ি ঘোরাতে না পারে। একবার চিন্তা করেন তো, একজন অনার্স মাস্টার্স সম্পন্ন করা একজন ব্যক্তি যিনি প্রতিষ্ঠান প্রধান, তাকে নিয়ন্ত্রণ করছেন অশিক্ষিত এক চাষাভুষা। ভাবতেই জানি কেমন লাগে। অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়ে দারুণ এক পদক্ষেপ নিয়েছিল, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই আগের যে অন্ধকার যুগ, সেই অন্ধকার যুগে ফিরে যাচ্ছে এবং শিক্ষাখাতে মনে হয় এক দুর্বিষহ নেমে আসতেছে। অনেকগুলো কারণ আছে। আজকের এই ভিডিওতে আস্তে আস্তে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আর এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন শেয়ারের মাধ্যমে, যাতে সবাই এই বিষয়গুলো জানতে পারে এবং যার যার জায়গা থেকে প্রতিবাদ করতে পারে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে এ বিষয়ে প্রতিবাদের ঝড় তোলা উচিত। আমরা বেসরকারি শিক্ষক সমাজ যে নিষ্পেষিত হতে যাচ্ছি, যে রাজনৈতিক নেতাদের দ্বারা আমরা শোষিত হতে যাচ্ছি, তার কিছু নমুনা হয়তোবা শুরু হতে যাচ্ছে। আমরা মনে করছিলাম যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন ইনি হয়তোবা ভালো কিছু উপহার দেবেন আমাদের, কিন্তু এটা আমরা ভুল স্বপ্ন দেখছিলাম। আমরা শোষণ হতে যাচ্ছি, আমরা নিপীড়িত হতে যাচ্ছি, আমরা লাঞ্ছিত হতে যাচ্ছি। আমরা যে লাঞ্ছিত হতে যাচ্ছি, নিপীড়িত হতে যাচ্ছি, এর কিছু লক্ষণ আছে। এর মধ্যে একটা হচ্ছে যে, আপনারা জানেন চলমান প্রতিষ্ঠান প্রধান এবং প্রতিষ্ঠান সহপ্রধান, অর্থাৎ অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহসুপার এবং প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক যে নিয়োগ প্রক্রিয়া চলছে এনটিআরসি এর মাধ্যমে, সেখানে যোগ্যতা নির্ধারণ করা হয়েছিল যে সহকারী শিক্ষক হিসেবে 10 বছর কেউ যদি চাকরি করে, তাহলে তিনি সহকারী প্রধান হিসেবে আবেদন করতে পারবেন। আবার সহকারী প্রধান হিসেবে 3 বছর অথবা সহকারী শিক্ষক হিসেবে 17 বছরের যদি শিক্ষকতার অভিজ্ঞতা থাকে, তাহলে তিনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আবেদন করতে পারবেন। এই নীতি অনুযায়ী এনটিআরসি বিজ্ঞপ্তি জারি করেছে, আবেদন নেওয়া শেষ এবং লিখিত পরীক্ষার তারিখও নির্ধারিত করা হয়েছে। এরপরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসলো সরকার। শিক্ষামন্ত্রী বললেন যে না, 18 বছরের কমে কেউ প্রতিষ্ঠান প্রধান হতে পারবে না। একবার আপনি চিন্তা করেন তো, প্রতিষ্ঠানের নিয়মকানুন, প্রতিষ্ঠানের ভালো মন্দ দিকগুলো আয়ত্ত করতে আপনার কি 18 বছর লাগবে? শিক্ষামন্ত্রী বলছিলেন যে জুনিয়র শিক্ষকরা যদি প্রতিষ্ঠান প্রধান হয়, তার অধীনে সিনিয়র শিক্ষকরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। কি খোঁড়া একটা যুক্তি দেখিয়েছিল, চিন্তা করেন তো। এ যাবৎকালে যারা সহকারী প্রধান এবং প্রধান হিসেবে চাকরি করে আসছেন, আমার দেখা অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে জুনিয়র শিক্ষক প্রধান শিক্ষক হয়েছেন, সিনিয়র শিক্ষক তার আন্ডারে চাকরি করছেন, কোনো ঝামেলা হচ্ছে না, নিয়ম নীতি যেমন ঠিক সেভাবে চলছে। যদিও এখনও এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হয়নি, কিন্তু এখন যখন করতে যাচ্ছে এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ, ঠিক সেই সময়ে এই খোঁড়া একটা যুক্তি দিয়ে তরুণ শিক্ষকদের দমায় রাখার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। সিনিয়র শিক্ষকরা মন খারাপ করবেন না, আমি সবার প্রতি শ্রদ্ধা রেখে বলছি। তরুণ শিক্ষকরা তাদের যে একটা উদ্যম থাকে যে ভালো কিছু করার, এটা বয়স্ক বয়সে গিয়ে আসলে সেই উদ্যমটা থাকে না। একজন তরুণ শিক্ষক তিনি যদি প্রতিষ্ঠান প্রধান হন, তার যে এনার্জি থাকে, শিক্ষাদানের যে এনার্জি, সেই এনার্জিটা তিনি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার উন্নয়নে কাজে লাগাতে পারেন। আর একজন শেষ বয়সে গিয়ে যদি প্রতিষ্ঠান প্রধান হন, তার তো শেষ বয়সে সব ইচ্ছাশক্তি একদম নাই হয়ে যায়, তার তো এনার্জি থাকে না কাজ করার। তিনি ওই বয়সে গিয়ে যদি প্রতিষ্ঠান প্রধান হন, তাহলে তার কাজ করার ইচ্ছাশক্তিটা ওইভাবে থাকবে না। তিনি অবসরে চিন্তা নিয়ে ব্যস্ত থাকেন। সে সময় তার আধিপত্য বিস্তারের জন্যে যাকে যেভাবে ইচ্ছা কোণঠাসা করে রেখে প্রতিষ্ঠানের যে আয় সেটা লুটপাট করার চেষ্টা করেন। অবশ্য সবাই এরকম না, কোনো কোনো প্রতিষ্ঠানে এর ভিন্নতা রয়েছে, আমি তাদেরকে স্যালুট জানাই। দ্বিতীয়ত, ম্যানেজিং কমিটিতে রাজনৈতিক নেতারা ফিরছেন। আপনাকে রাজনৈতিক নেতারা নিষ্পেষিত করবে, লাঞ্ছিত করবে, শোষিত করবে, নিপীড়িত করবে। আপনি প্রতিবাদ স্বরূপ কিছুই করতে পারবেন না, কিছু বলতে পারবেন না। একজন মূর্খ যে রাজনীতি করে, আপনার ওই ম্যানেজিং কমিটিতে আপনার প্রতিষ্ঠানে হয়তোবা অভিভাবক সদস্য হিসেবে আসবেন, না হলে সভাপতি হিসেবে আসবেন, না হলে বিদ্যুৎসাহী সদস্য হিসেবে আসবেন,
এসে আপনার উপর ছুরি ঘোরাবেন, আপনাকে লাঞ্ছিত করবেন, আপনাকে চড় থাপ্পড় দেবে, আপনি কোনো প্রতিবাদ করতে পারবেন না, নীরবে কাঁদবেন। আসলে 17 বছর ধরে বিএনপি যে না খেয়েছিল সেই ক্ষুধা মেটাবার জন্য এই প্রতিষ্ঠানগুলোতে স্থানীয় নেতাদের স্থান দিতে চাইছে, যাতে তারা লুটপাট করতে পারে, যাতে তারা তাদের ক্ষুধা মেটাতে পারে। এর মাধ্যমে স্থানীয় যে নিয়োগগুলো আছে, যেগুলো ডিসির মাধ্যমে নিয়োগ হওয়ার কথা, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে কর্মচারী, সম্ভবত সেটাও ম্যানেজিং কমিটির আন্ডারে নিয়োগ দেওয়ার একটা পায়তারা চলছে। এর মাধ্যমে লক্ষ লক্ষ টাকা লুটপাট করতে পারবে, সেই চিন্তায় তারা আছে। আরেকটা হচ্ছে যে ম্যানেজিং কমিটির সভাপতির যে শিক্ষাগত যোগ্যতা, সেটা উঠায় দেওয়া হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার যেখানে অনার্স মাস্টার্স নির্দিষ্ট করে দিয়েছেন, সেখানে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন তিনি এসে সেই শিক্ষাগত যোগ্যতা উঠিয়ে দিলেন, দিয়ে অশিক্ষিত মূর্খ চাষাভুষাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে স্থান করে দিচ্ছেন, যাতে তারা সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত একজন ব্যক্তিকে কান ধরে ওঠ বস করাতে পারে। একবার চিন্তা করেন তো, আপনি কোথায় যাচ্ছেন? হয়তো বলতে পারেন যে আমি এসব বানাই বলতেছি, কিন্তু বিন্দুমাত্র না। আপনারা দেখতে পাচ্ছেন ডেইলি ক্যাম্পাসের একটি নিউজ, এখানে হেডলাইন করেছে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে ফিরছেন রাজনৈতিক নেতারা। 10 মার্চ 2026 তারিখের এই নিউজটি আপনাদের সাথে আমি শেয়ার করি, তারপরে হয়তো বুঝতে পারবেন যে আমি কথাগুলো বানাই বলছি না সত্যি কথা বলছি। দেখেন, এখানে বলছে যে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে আবারও রাজনৈতিক নেতাদের ফেরানোর বন্দোবস্ত করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। রাজনৈতিক নেতাদের বাদ দিয়ে জারি করা পরিপত্র বাতিল করে নতুন করে পরিপত্র তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। মঙ্গলবার 10 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন সংক্রান্ত মতবিনিময় সভায় প্রাথমিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ম্যানেজিং কমিটিতে বিদ্যুৎসাহী সদস্য, দাতা সদস্য, শিক্ষানুরাগী ব্যক্তিদের যুক্ত করার বিষয়ে নির্দেশনা এসেছে। এই পদগুলোতে মূলত স্থানীয় রাজনৈতিক নেতা কিংবা তাদের অনুসারীরাই থাকেন। ফলে অঘোষিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি পদে আবারও রাজনৈতিক নেতাদের বসানোর নির্দেশনা এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিদেরও সভাপতি হওয়ার সুযোগ থাকছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। তাহলে একবার চিন্তা করেন, স্থানীয় জনপ্রতিনিধি মানে মেম্বার, চেয়ারম্যান, এরাও সভাপতি হতে পারবেন। চিন্তা করেন আপনার উপর কতটা অত্যাচার, কতটা অমানবিক হস্তক্ষেপ আপনার উপর চলে আসবে, আপনি একবার চিন্তা করেন। এরপরে দেখেন যে সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা লাগবে না, কেমনটা লাগে। এখানে বলছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল হতে পারে। সভাপতি হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশের নিয়ম বাতিল করার চিন্তা করছে সরকার। জানা গেছে ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির সভাপতি হতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশের নিয়ম বাতিল করছে সরকার। প্রবিধানমালা সংশোধন করে সভাপতির শিক্ষাগত যোগ্যতার শর্ত শিথিল করা হতে পারে। এতে সভাপতির শিক্ষাগত যোগ্যতা আগের নিয়মে ফিরবে। সে অনুযায়ী ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না। শিগগিরই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে বলেও জানা গেছে। সভায় অংশ নেওয়া কর্মকর্তারা জানান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির শিক্ষাগত যোগ্যতার ন্যূনতম স্নাতক হওয়ার নিয়ম আর থাকবে না। 2024 সালের আগের নিয়ম বহাল হবে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে না। ম্যানেজিং কমিটি নিয়োগে সংসদ সদস্যদেরও ক্ষমতা আর থাকছে না। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইওনো, ডিসি, বিভাগীয় কমিশনার হয়ে শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানের কাছে যাবে 3 জনের নামের তালিকা। সেখান থেকে একজন হবেন কমিটির প্রধান বা সভাপতি। এ বিষয়ে সিদ্ধান্ত নেবে শিক্ষা বোর্ড। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই যে কাণ্ডগুলো ঘটছে, এটি আমাদের শিক্ষামন্ত্রী তো আছেনই, সেই সাথে বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের নেতারা এবং আমাদের একজন সাবেক শিক্ষক, তিনি একটা শিক্ষক সংগঠনের চেয়ারম্যান এবং এমপি হয়েছেন, তিনিও এতে মদত দিচ্ছেন। তিনি নাকি শিক্ষক নেতা। আসলে যে অবসরে যায় তিনি আবার নেতা হন কি করে? এক সংবাদ সম্মেলনে দেখলাম যে তিনি শিক্ষামন্ত্রীর সাক্ষাৎ করেছেন তার সংগঠনের নেতাকর্মীদের নিয়ে। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে এনটিআরসি এর সুপারিশে যে সকল শিক্ষক নিয়োগ হয়েছে এতদিনে সবাই আওয়ামী লীগের ছেলেপেলেরাই নিয়োগ পেয়েছে, এরকমটা তিনি বলেছেন। তিনি কোন হিসেবে এই ধরনের কথা বলেছেন? বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষক কর্মচারী কর্মরত আছেন, আমি মনে করি অধিকাংশ প্রায় 70% শিক্ষকই বিএনপিকে আগে থেকেই ভালোবেসে আসছে এবং ভালোবাসে। প্রায় 70% বা তার বেশি হতে পারে।
বিএনপি মনস্ক। সেখানে তিনি বলে দিলেন যে এনটিআরসি এর সুপারিশে যে সকল শিক্ষক নিয়োগ পেয়েছে তারা সবাই আওয়ামী লীগের ছেলেপেলেরা নিয়োগ পেয়েছে। তো এই যে একটা প্রোপাগান্ডা, এই যে একটা ট্যাগের রাজনীতি, এই ট্যাগ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে একেবারে ধ্বংস করতে যাচ্ছে। এ কারণে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের শর্ত শিথিল করা হয়েছে, তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রধান বা সহপ্রধান হতে না পারেন। মূলত আমাদের সেই মাননীয় এমপি মহোদয়, যিনি একাধারে একটা শিক্ষক সংগঠনের চেয়ারম্যান, নামটা আসলে বলাই ভালো, সেলিম ভুঁইয়া, তিনি নাকি অধ্যক্ষ ছিলেন এবং এই শিক্ষক সমাজকে নিষ্পেষিত করতে তিনি উঠে পড়ে লেগেছেন। বিশ্বাস করেন, তিনি এই শিক্ষক সমাজের বিন্দুমাত্র ভালো চান না। তিনি এই শিক্ষক সমাজকে গোলামের মতো ব্যবহার করতে চান, যেন তেনভাবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তিনি নিয়ন্ত্রণ নিতে চান, বা তার দলের বা তার অধীনস্থ যে অনুসারীরা আছে তারা যেন নিয়ন্ত্রণ নিতে পারে, তিনি সেই বন্দোবস্তই করে যাবেন। তিনি এও বলেছেন যে আমি যদি বেঁচে থাকি, যতদিন আমার ক্ষমতা আছে, আমি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ যাতে না হতে পারে আমি সর্বোচ্চ চেষ্টা করে যাব। একবার চিন্তা করেন কতটা হীন মনস্ক এই ব্যক্তি। এই ব্যক্তি আমাদেরকে সর্বশান্ত করতে যাচ্ছে, আমরা তার হাতে অলরেডি পড়ে গেছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সবার কাছে ছড়িয়ে দিবেন, সবাই যেন ভিডিওটি দেখে এবং যার যার জায়গা থেকে প্রতিবাদ করে। এটা আপনার, আমার, সবার ইমানি দায়িত্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি চ্যানেলটি ভালো লাগে। আর এই ধরনের শিক্ষক সংক্রান্ত বা শিক্ষা সংক্রান্ত তথ্যবহুল নিউজ আমরা সবার আগে আমাদের এই চ্যানেলে প্রচার করে থাকি। সবসময় সত্য এবং নির্ভুল নিউজ আমরা প্রচার করে থাকি। আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমাদের যে নিউজগুলো আসবে শিক্ষক সংক্রান্ত বা শিক্ষা সংক্রান্ত সবগুলো দেখার আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।